ধন্যবাদ সবাইকে। আজকে আমরা ভগ্নাংশের বাকি অংশটা দেখব। প্রথম পার্টে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে ভগ্নাংশে কিভাবে মান বের করতে হয়। আজকে দু একটা উদাহরণ আমরা দেখব। যে পুত্রের বয়স পিতার বয়সের 5/2 অংশ। এই কথার অর্থ হচ্ছে পুত্রের বয়সটা পিতার বয়সের 5/2 অংশ। তাহলে পিতার বয়স যদি 5 অংশ হয়, পুত্রের বয়স 2 অংশ। এখন বলা আছে যে তাদের বয়সের সমষ্টি 56 বছর হলে কার বয়স কত। এখান থেকে আমরা দেখবো যে এই 56টা কত অংশের মান। খেয়াল করেন যে 56টা যেহেতু সমষ্টি, তাহলে 5 অংশ আর 2 অংশ, 7 অংশের মান 56। তাহলে 1 অংশের মান হবে 8। এখন দেখি যে পুত্র যেহেতু 2 অংশ, তাহলে পুত্রকে দিয়ে দিব 16 এবং পিতার বয়স হবে 5 × 8 = 40। বিষয়টা এভাবে খুব দ্রুত বাড়ি করা সম্ভব। এখন আপনারা মনে করতে পারেন যে এক্স ধরে করলেও হবে, বাট এক্স ধরে করলে 10-15 সেকেন্ড বা 1 মিনিট সময় বেশি লাগবে। এই জন্য সবসময় চেষ্টা করবেন কিভাবে এক্স না ধরে অঙ্ক করার, কারণ আমাদের মাথায় এক্স এর বিষয়টা দ্রুত খেলে না। আচ্ছা, এবার আমরা কিছু প্রশ্নে আসি। 14তম বিসিএস একটা প্রশ্ন আসছিল, সেই প্রশ্ন আমরা দেখবো এবং এখান থেকে অনেকগুলো জিনিস শিখবো। যেখানে বলছে যে এক গোয়ালার তার কিছু গাভীর মধ্যে থেকে 2/1 অংশ প্রথম ছেলেকে, 4/1 অংশ অন্য ছেলেকে, তারপরে হচ্ছে 5/1 অংশ হচ্ছে আরেক ছেলেকে দিলেন এবং বাকি 7টি গাভী, বাকি অর্থাৎ অবশিষ্ট যে 7টি গাভী তার অন্য একটা পুত্রকে দিলেন। তাহলে তার কাছে মোট কয়টা গাভী ছিল? অর্থাৎ গোয়ালার 4টা পুত্র, এর মধ্যে 3জনকে এইভাবে ভগ্নাংশ আকারে দিছে, কিন্তু আরেকজনকে 7টি দিছে। এরকম অঙ্কের বেলা যদি একটা পার্টে ভগ্নাংশ থাকে আর একটা পার্টে সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমাদের টার্গেট করতে হবে যে এই সংখ্যাটা কত অংশের মান, সেটা আমরা বাই করার চেষ্টা করবো। তো আমরা সবার আগে এই 3টা অংশ যোগ করে নিব। যোগ করে দেখবো যে যে 7টি গাভী পাইছে, সেই 7টি গাভী পেয়েছে, সেই 7টি গাভীটা কত অংশের মান। তো আমরা দেখি যে 2, 4, 5-এর লসাগু হচ্ছে 20। এখান থেকে আমরা নিয়ে আসলাম 10 যোগ 5 যোগ 4 সমান সমান 20/19। অর্থাৎ 3জন পুত্র 20/19 পেয়েছে। তাহলে অবশিষ্ট পুত্র যে আছে সে অবশ্যই 20/1 পেয়েছে, কারণ আমরা দেখছিলাম যে অবশিষ্ট অংশ বাই করার সময় লব থেকে, হর থেকে লবটা বিয়োগ করে দিলেই যেটা আছে সেটা অবশিষ্ট। তাহলে আমরা লিখতে পারি কি যে 20/1 মান 7। আবার আমরা প্রথম অংশে দেখছিলাম যে যে কোনো ভগ্নাংশের মান দেওয়া থাকলে ভগ্নাংশটা থেকে পূর্ণ সংখ্যার মান বের করতে হলে আড়াআড়ি গুণ করতে হয়। তাহলে 1 লিখে আমরা আড়াআড়ি গুণ করব, 7 গুণন 20/1 সমান সমান হচ্ছে 140। অর্থাৎ গোয়ালার কাছে মোট 140টি গাভী ছিল। এখান থেকে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করব যে কিভাবে ভগ্নাংশ এবং মান দেওয়া থাকলে দ্রুত অঙ্কগুলা বের করা সম্ভব। আমরা একটা অঙ্ক পড়ি। একটা খুঁটির অঙ্ক দেওয়া আছে। ওখানে বলা আছে যে একটি খুঁটি 6/1 অংশ কাদায়, 2/1 অংশ পানিতে এবং বাকি অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার হলে মোট বাঁশটির দৈর্ঘ্য কত? তো এখানে আমরা সব অঙ্কের সবগুলো কথা নিয়ে না ভেবে একটা সংখ্যাগুলো দিয়ে একটু ভাবি। খেয়াল করেন যে 6/1 অংশ নিচে, 2/1 অংশ মাঝখানে এবং উপরের ভগ্নাংশ আকারে দেওয়া নাই। আমরা চিত্র একটু আট করে দেখি যে এটা একটা খুঁটি। এই খুঁটিটার নিচে 6/1 হচ্ছে পানির নিচে আছে, হাফ অংশ হচ্ছে পানির মাঝখানে, আর উপরেরটা কত অংশ এটা বলা নাই, বাট বলা আছে উপরে 2 মিটার আছে। তাহলে এখানে আমাদের খুব সবসময় এই ধরনের অঙ্ক, প্রচুর অঙ্ক আসে এরকম। তো আমাদের টার্গেট থাকবে যে কিভাবে এই 2 মিটারের ভগ্নাংশ আকারে মান বার করা যায়। আমরা দেখতেছি যে এটা যেহেতু বাসটা ফ্রিটা প্রথমে যখন ছিল তখন এটা 1 অংশ ছিল। এখান থেকে নিচের অংশ এবং মাঝখানের অংশ যদি আমরা যোগ করে দেই, তাহলে কত আসবে? 6/2 লসাগু 6, 6 প্লাস 3 সমান সমান হচ্ছে 6/4। ভগ্নাংশকে কখনো এইভাবে রাখা যায় না, কাটাকাটি করে যতক্ষণ পর্যন্ত ছোট করা যায় ততক্ষণ পর্যন্ত ছোট করতে হবে। তাহলে 3/2 হবে কত? 3/2টা হচ্ছে যে নিচের এই 2 অংশ মিলে হচ্ছে 3/2 তাহলে আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি যে উপরে যে 2 মিটারটা হচ্ছে এটা হচ্ছে 3/1 মান। এখন 3/1 মান যদি 2 মিটার হয়, তাহলে সম্পূর্ণ অংশটার মান অবশ্যই 6 মিটার হবে। এভাবে আমাদের তাহলে এখান থেকে যে বেসিক জিনিসটা শেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কোনো অঙ্কে ভগ্নাংশের একটা মানটা কত সেটা বাইর করতে হবে। একটা যে সংখ্যা দেওয়া থাকবে ভগ্নাংশ বাদে, ওই সংখ্যাটা কত অংশের মান, এটা যদি বাইর করা যায় তাহলে অঙ্কটা খুব দ্রুত পারা যাবে। এখানে আমরা আরো কয়েকটা অঙ্ক একটু দেখব যে কিভাবে ভগ্নাংশের বিভিন্ন অঙ্ক কিভাবে বিভিন্ন অধ্যায় আসে। পাশাপাশি বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতিতেও বিভিন্ন সময় এই ভগ্নাংশের বিষয়টা আসে। তো কিভাবে বিভিন্ন অঙ্কে এই ভগ্নাংশগুলো আসলে আমরা একটু টেকনিক্যালি দ্রুত অঙ্ক করতে পারবো। আমরা একটু অঙ্ক একটু দেখি। যে একটি সংখ্যা অপর একটি সংখ্যা 3/2 গুণ।
আচ্ছা, তো বলছে যে সংখ্যা দুটির সমষ্টি 100 হলে, সংখ্যা দুটির সমষ্টি 100, তাহলে আমরা দেখি 3 গুণ আর 2 গুণ মিলে মোট 5 গুণ। 5 গুণের মান 100 হলে 1 গুণের মান হবে 20, তাহলে ছোট সংখ্যাটা হবে 40, আবার বড় সংখ্যাটা হবে 60। এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় এসেছে। এটা ছাড়াও আরো অনেকগুলো প্রশ্ন আছে, আমরা এখানে একটু দেখবো যে কিভাবে বিভিন্ন অঙ্ক খুব দ্রুত করা সম্ভব। একটা অঙ্ক দেখি যে একটি আরেকটির 1.5 গুণ হলে কিভাবে অঙ্ক করতে হবে, আমরা এটা একটু দেখবো। তারপর দেখেন যে বলছে যে একটি ক্রিকেট দলে যতজন স্টাম্প আউট হলো তার 1.5 গুণ। এই 1.5 গুণ, 2 গুণ, 2.5 গুণের বিষয়গুলো কিভাবে আমরা করব আমরা একটু দেখি। তো একটা প্রশ্ন দেখেন যে একটা সংখ্যা কত বলা নাই, কিন্তু অপর একটি সংখ্যা হচ্ছে এই আগের সংখ্যাটা 1.5 গুণ বড়। এই জাতীয় মিশ্র ভগ্নাংশ আসলে যে কেউ অঙ্ক করতে কঠিন মনে হয়, কিন্তু আমরা এখানে দেখবো যে কিভাবে মিশ্র ভগ্নাংশ আসলেও খুব দ্রুত অঙ্ক করা সম্ভব। তাহলে একটি সংখ্যা আরেকটি সংখ্যা, এই দুটো সংখ্যা হচ্ছে একটার থেকে আরেকটা 1.5 গুণ, এখন দুটির সমষ্টি হচ্ছে 25। তাহলে ছোট সংখ্যাটা কত? তো এই বিভিন্ন বইয়ে এই অঙ্কগুলো এক্স ধরে করা আছে। তাহলে এক্স ধরে করলে কি হবে যে একটা সংখ্যা এক্স, তাহলে অপর সংখ্যাটি হবে, ধরি ছোট সংখ্যাটা এক্স, তাহলে বড় সংখ্যাটি হবে যে এক্স এর 1, 2 এর 1 বা 2 একে 2 এর 3, 3/2 সমান সমান হচ্ছে 3x/2x। এইভাবে এক্স ধরে অঙ্ক করতে গেলে দেখেন কতগুলো ঝামেলা, কিন্তু আমরা যদি একটু মাথা খাটাই 1.5 গুণ 2.5 গুণ এই বিষয়গুলো কিভাবে দ্রুত ক্লিয়ার করতে পারবো আমরা একটু দেখি। সাপোজ 1.5 গুণের বিষয়টা যখন আসবে তখন আমরা কোনো অঙ্কে 1.5 গুণ না ধরে একটাকে 2x একটাকে 3x ধরবো। তুমি সিরিয়াসলি বলতেছি, বিভিন্ন জ্যামিতির অঙ্কে ওই অঙ্কগুলো আসবে যে একটা যদি আমরা 2x হয় আর একটা 3x হবে, তাহলে এখানে কম্পেয়ার করেন যে এখানে 1.5 গুণ হচ্ছে। এভাবে ধরলে কি হবে যে যেখানে আমাদের ভগ্নাংশ আসতেছিল এই ভগ্নাংশটা আমাদের মাথায় খেলতেছিল না, বাট পূর্ণ সংখ্যা আসার কারণে আমরা এটা মুখে মুখে করতে পারবো। তাহলে বুঝি যে আমরা ছোট অঙ্কটা, ছোট সংখ্যাটা 2x এবং বড় সংখ্যাটি 3x, তাহলে মোট হচ্ছে 5x। এই 5x এর মান হচ্ছে 25, তাহলে x এর মান হবে 5। এখন আমরা ছোট সংখ্যাটা বাইর করতে বলছি, তাহলে ছোট সংখ্যাটা হবে 10 এবং বড় সংখ্যাটা হবে 15। এটা খুব সিম্পল একটা ছোট অঙ্ক। আমরা দেখবো যে কিভাবে এই জ্যামিতির অঙ্কে এভাবে 1.5 গুণ 2.5 গুণের অঙ্কগুলা অনেকবার আসছে। দেখি যে মাতা ও কন্যার ওজন 250 পাউন্ড, মাতার ওজন কন্যার ওজনের 1.5 গুণ। কন্যার ওজন কত? আমরা খেয়াল করেন যে সংখ্যা দেওয়া আছে যে মাতা ও কন্যার ওজন, দুজনের ওজন মিলে হচ্ছে 250 পাউন্ড এবং মাতার ওজন হচ্ছে কন্যার ওজনের 1.5 গুণ। তাহলে কন্যার ওজন যদি 2x হয়, মাতার ওজন হবে 3x। এখন এই 5x এর মান হচ্ছে 250, তাহলে আমরা লিখি 5x = 250, x এর মান হচ্ছে 50। এখন কন্যা, এখানে প্রশ্নটাতে বাইর করতে বলছি কন্যার ওজন কত। এটা প্রশ্নটা আসছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিনিয়র অফিসার পরীক্ষায় 2000 সালে। তাহলে এক্স এর মান যদি 50 হয়, এখন কন্যার ওজন হচ্ছে 100। এই প্রশ্নটা যদি বলা হতো যে মায়ের ওজন কত, তাহলে হয়তো 150। তাহলে মূল যেটা বিষয় আমরা বোঝাইতে যাচ্ছি সেটা হচ্ছে যে কোনো ভগ্নাংশের অঙ্কগুলোতে এই 1 গুণ 1.5 গুণ 2 গুণ এভাবে আসলে আমরা এই সরাসরি এক্স না ধরে 2x 3x ধরবো। আরেকটা অঙ্ক আমরা করে দেখি যে কিভাবে অন্য একটা অঙ্ক করা যায়। সেটা হচ্ছে যে সাপোজ আমার কাছে আমার বয়স যত, আমার বাবার বয়স আমার বয়সের থেকে 2.5 গুণ বেশি। 2.5 গুণ যদি এইভাবে ভগ্নাংশ আকারে কোনো পরীক্ষায় আসে, তাহলে আমাদের অঙ্কটা দেখে খুব ভয় লাগে, কিন্তু আমরা এই অঙ্কটা খুব সহজে করতে পারবো যদি একটু এভাবে ভাবি। এখন দেখেন যে আমার বয়স যত, আমার বাবার বয়স 2.5 গুণ বেশি। তাহলে আমাদের বয়সের ব্যবধান যদি 15 বছর হয়, 35 বছর হয়, আমার বয়স এবং আমার বাবার বয়সের ব্যবধান হচ্ছে সাপোজ 30 বছর, তাহলে কার বয়স কত? আমরা দেখবো আমরা 30 বছরটা কি, 30 বছরটা হচ্ছে ব্যবধান। এখন আমরা এই অঙ্কটাতে সবার আগে এখানে বিভিন্ন বইয়ে যেভাবে করে দেওয়া থাকে যে এখানে এক্স আর এখানে হচ্ছে 2.5x, এই 2.5 এর এক্স লিখতে গেলে খুব ঝামেলা হয়। আমরা মুখে মুখে করবো এভাবে। সাপোজ দেখেন যে আমার বয়স আমি ধরি 2x, তাহলে আমার বাবার বয়সটা হবে 5x। দেখেন 2x আর 5x এর মধ্যে কম্পেয়ার করে দেখলেই বোঝা যাচ্ছে যে এটা থেকে ওটা 2.5 গুণ বেশি হচ্ছে। এখন আমরা দেখি যেহেতু ব্যবধান বলছে 30, তাহলে আমরা লিখবো 5x - 2x = 30, অর্থাৎ 3x এর মান হচ্ছে 30, তাহলে x এর মান হচ্ছে 10। এখন আমরা এখান থেকে খুব সহজে এখানে বাড়ি করে দিতে পারবো যে 10 × 20 আর 5 × 50, অর্থাৎ আমার বয়স হচ্ছে 20 বছর এবং আমার বাবার বয়স হচ্ছে 50 বছর। এখন আমরা এই ধরনের যে কোনো অঙ্ক ভগ্নাংশ আকারে আসলে ভগ্নাংশ না লিখে পূর্ণ সংখ্যায় করবে।
তাহলে আমরা এখানে ভগ্নাংশের কিছু পরামর্শ দিতে যাচ্ছি যে ভগ্নাংশ অঙ্ক ভগ্নাংশ বিভিন্ন অধ্যায় থেকে আসলে কিভাবে করবেন। তাহলে দেখেন যে কোনো ভগ্নাংশ আসলে ভগ্নাংশের অঙ্কগুলো যদি সহজ সহজ ভগ্নাংশ আসে তাহলে দশমিক বানিয়ে করবেন। সাপোজ দেখেন যে একটা দ্রব্য বিক্রি করায় 2.5% লাভ হলো, এইভাবে আড়াই লেখাটা খুব ডিফিকাল্ট। আমরা লিখবো কি যে 2.5। ধরেন যে আপনার 6.5% সুদের হার হলে, যদি সুদের হারের বেলা 6.5% আসে, আমরা 6.5টাকে এভাবে না লিখে 6.5% লিখবো। তাহলে কি হবে যে দশমিকের অঙ্কগুলো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবো এবং দশমিকের বিভিন্ন অঙ্ক আমাদের মাথায় কাজ করে ভগ্নাংশ থেকে বেশি। আচ্ছা, এছাড়াও ভগ্নাংশের বিভিন্ন যে প্রশ্নগুলো যদি এক্স ধরে করতে হয় তাহলে আমরা কি করব, এক্স ধরে না করে পূর্ণ সংখ্যায় 2x 3x এই জাতীয় করব। কারণ ভগ্নাংশে যদি এক্স আসে তাহলে ওই ভগ্নাংশটাকে যোগ বিয়োগ করা খুব ডিফিকাল্ট। আমরা সবসময় চেষ্টা করবো যে কিভাবে পূর্ণ সংখ্যায় অঙ্কটা করা যায়। আর এই যে কথাগুলো বললাম এগুলো সবগুলাই আমার এই লেখা বই খায়রুস বেসিক ম্যাথ বইয়ে বিস্তারিত চিত্র সহ কোন অংশ কখন কিভাবে করতে হবে আপনারা খুব সহজে পাবেন। আমাদের এই ভিডিওগুলো আপনারা ইউটিউবে পাবেন, আবার ফেসবুকে আমাদের পেজ খায়রুস বেসিক ম্যাথ বেসিক ম্যাথ এই পেজে প্রতিটা ভিডিওর লিংক আপলোড দেওয়া হবে, আপনারা এখান থেকে শেয়ার করে নেবেন। অথবা বইটা কোথায় পাওয়া যাবে এটা জানার জন্য যোগাযোগ করুন 01751332407 এই নাম্বারে। তো আজকে এ পর্যন্তই, আমরা পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে আরেকদিন হাজির হব। আজকে সবাইকে ধন্যবাদ।